হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমরা নতুন চ্যানেল শুরু করেছি লিগ অফ লার্নার্স। এখানে স্পোকেন ইংলিশ শেখানো হবে। ঠিক আছে, এই স্পোকেন ইংলিশ পড়া, লেখা এবং বলা তিনটে জিনিসই আমাদের ইংলিশে শেখা উচিত। এই তিনটির জন্য অনেকে অনেক জায়গায় পিছিয়ে পড়েন। যাই হোক, এখান থেকে শুরু করছি। ফেসবুকে ফলো করবে, দুটো পেজ আছে, এবং ইউটিউবে একটা পেজ আছে যেখানে রেগুলারলি ক্লাস আপডেট দেওয়া হয়। ওকে, শুরু করছি। আমরা প্রথমে করব ভোকাবুলারি। রোজ 10টা করে ভোকাবুলারি আমরা করব। আস্তে আস্তে আমাদের ভোকাবুলারি বিল্ড আপ হবে। অনেকের ভোকাবুলারি কম থাকার জন্য ইংরেজি বলার সময় তাদের খুব সমস্যা হয়। বারবার ভেবে ভেবে বলতে হয় যে কোনটি ভেবে ভেবে এই শব্দটার জন্য কোন ইংরেজি শব্দটা প্রয়োগ করব, এটা ভাবতে হয়। এই কারণে আমরা ভোকাবুলারি একটা ক্লাস করব। ভোকাবুলারি দিয়ে একটা বাক্য রচনা, সেটা তোমরা নিজেরা করবে, সেটা হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, তো আমরা শুরু করি আজকে। অ্যাবান্ডন, এবং এখান থেকে আমাদের যে রাজ্য এবং কেন্দ্র সরকারের যে পরীক্ষাগুলো আছে, কম্পিটিটিভ এক্সাম, সেখানেও সুবিধা হবে, এবং তোমাদের যে জেনারেল নলেজ সেটাও ইনক্রিজ হবে। তাহলে শুরু করি। অ্যাবান্ডন, সবার প্রথম যদি দেখি অ্যাবান্ডন মানে কি? অ্যাবান্ডন মানে ছেড়ে দেওয়া। ঠিক আছে, তারপরে অ্যাবিলিটি, যোগ্যতা। এবল মানে যোগ্য। অ্যাবর্শন মানে গর্ভপাত। সন্তান হওয়ার আগে সেই সন্তানকে কোনো কারণে যদি ভ্রূণ অবস্থায় নষ্ট করে দেওয়া হয়, সেটাকে বলা হয় অ্যাবর্শন, সেটা গর্ভপাত বলা হয়। অ্যাব্যাক, পিছে কি ওর, মানে পেছনের দিকে। অ্যাব্যাক মানে পেছনের দিকে। ঠিক আছে, এই সবগুলো দিয়ে এক একটা করে বাক্য রচনা নিজেরা করতে পারো, করে আমাকে পাঠাবে, আমি চেক করে দেবো। সেখান থেকে লেখার স্টাইলটাও তোমাদের ডেভেলপ করবে। এবং অ্যাবাউট দিয়ে যদি আমরা একটা বাক্য লিখি, অ্যাবাউট দিয়ে লিখতে পারি আই ডোন্ট নো অ্যাবাউট ইট। আমি এই ব্যাপারে কিছু জানি না। আই ডোন্ট নো অ্যাবাউট ইট। ওকে, এইভাবেই শুরু হবে ইংরেজি বলাটা। সবাই মনে মনে ইংরেজি বলা প্র্যাকটিস করবে। লজ্জাটা কাটিয়ে উঠে ইংরেজি বলতে বলতে, কথার মধ্যে অল্প অল্প করে ইংরেজি ঢোকাতে ঢোকাতে একসময় তোমরা ইংরেজি বলতে পারবে সবাই। এইভাবেই সবাইকে শুরু করতে হয়, সবাই এইভাবেই শুরু করে। যারা প্রথম থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়োনি, তাদের জন্য এই জিনিসটা এভাবেই শুরু হবে। অ্যাবাভ, উপরে। ওকে, লুক আপ অ্যাবাভ দ্য স্কাই। ওকে, মানে ওপরের দিকে, আকাশের দিকে দেখো। অ্যাবাস মানে লজ্জিত করা, কাউকে কোনো লজ্জায় ফেলে দেওয়া, সেটা হচ্ছে অ্যাবাস। অ্যাবাস দিয়ে একটা বাক্য রচনা করে দেখো, করে আমাকে কমেন্ট করো। অ্যাব্রোড, বিদেশে। ঠিক আছে, অ্যাব্রোড মানে হচ্ছে বিদেশে। হিজ সান লিভস অ্যাব্রোড। অ্যাব্রোড, বিদেশে, যে কোনো দেশে, ভারতের বাইরে যে কোনো দেশ বলতে অ্যাব্রোড হতে পারে। যেমন বলতে পারে হোয়ার ডু ইউ লিভ? আই লিভ অ্যাব্রোড। তুমি কোথায় থাকো? আমি দেশের বাইরে থাকি। ওকে, অ্যাবসেন্স। অ্যাবসেন্স দিয়ে যদি আমরা কোনো একটা বাক্য রচনা করি, নিজেরা করবে, সবাই নিজেরাও চেষ্টা করবে, যে ইন দ্য ইন দ্য অ্যাবসেন্স অফ টিচার দ্য স্টুডেন্ট স্টার্টেড টু প্লে। মানে শিক্ষকের অনুপস্থিতিতে ছাত্ররা খেলতে শুরু করলো। ওকে, তাহলে এইভাবে আমরা ইংরেজি বলতে শুরু করব। এরপর আমরা একটা টেন্সের ক্লাস করবো। যাই হোক, এখান থেকে শুরু করো। প্রত্যেকটা ওয়ার্ড তোমরা বাড়িতে লিখে রাখবে, একটা খাতায় বানাবে। খাতায় একটা সময় দেখবে অনেক ওয়ার্ড হয়ে গেছে, এক্সামের ক্ষেত্রেও সুবিধা হবে। এই প্রশ্নগুলো এক্সামেও আসবে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, এবং স্পোকেন ইংলিশের টার্ম থেকেও ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ওকে, আমরা এখানে দেখব 10টা খুব খুব কমন ল্যাঙ্গুয়েজ। আমরা 10টা খুব কমন ল্যাঙ্গুয়েজ দেখব এখানে। জানি না এটা কেন হচ্ছে, কি বলছেন এখানে? 10টা খুব কমন সেন্টেন্স আমরা মনে রাখবো, কারণ এই লাইনগুলো মনে রাখতে হবে। তাহলে আমাদের কি হবে, এগুলো রেডিমেড সেন্টেন্স কারো কোনো কথায়। যেমন কেউ যদি হঠাৎ করে তোমাকে থ্যাংক ইউ বলে, ধরো কেউ বললো, তুমি একটা কাজ করে দিলে, সে বললো থ্যাংক ইউ, তোমাকে বলতে হবে ওয়েলকাম, বা ইটস ওকে, ঠিক আছে, মানে ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনাকে ডোন্ট মেনশন ইট। এরকম 3টে বাক্য কথা বলতে পারি। কেউ বলতে পারে তোমাকে থ্যাঙ্কস, মানে ধন্যবাদ, তখন তোমাকে বলতে হবে ওয়েলকাম, ইউর অলওয়েজ ওয়েলকাম। ওকে, যে কিছুতে বলতে পারো, ডোন্ট মেনশন ইট, বা ইটস ওকে, এটাও বলতে পারো। ওকে, থ্যাংক ইউ বলে এই জিনিসগুলো বলতে হয়। আমরা আস্তে আস্তে সবগুলো শিখবো। থ্যাংক ইউ বললে উত্তর দেবো আমরা ইটস ওকে। ঠিক আছে, তো আমাকে মিথ্যা বলবে না, বা আমার সঙ্গে মিথ্যা বলবেন না।
বা এটা যদি হয় তাহলে সেখানে আমরা কি লিখব, ডোন্ট লাই টু মি, ডোন্ট ইউ লাই টু মি। এখানে যদি আমাদের বলা হয় যে আমাকে মিথ্যা বলার ক্ষমতা কী করে হয় তোমার, ডোন্ট ডেয়ার টু লাই টু মি, ঠিক আছে, তখন এখানে ডেয়ার ঢুকে যাবে, ডোন্ট ডেয়ার টু লাই টু মি। আচ্ছা, একটা গেল, এগুলো নোট নিয়ে রাখবো সবাই, একটা খাতা তৈরি করো স্পোকেন ইংলিশ, দেখবে আমি কথা দিচ্ছি 2 থেকে 3 মাসের মধ্যে সবাই ইংরেজি বলতে শুরু করবে। আমি মজা করছিলাম, আই এম কিডিং, এটা উচ্চারণটা হবে আই এম কিডিং, ওকে, এরকম না আই অ্যাম কিডিং, এরকম হবে না, আই অ্যাম কিডিং হবে না, হ্যাঁ, আই এম কিডিং, আই এম কিডিং, আমি মজা করছি। কি ধরো তোমাকে কেউ বললো দের ইজ এ বম ইন দ্য প্লেন, প্লেনে একটা বম আছে, তো বললো সিরিয়াসলি, তখন তুমি কি বলবে, নো আই এম জাস্ট কিডিং। সেরকম বলতে জানো, ফ্লাইটে এরকম বললে তোমার বিরুদ্ধে কেস হয়ে যাবে, পুলিশ ফাইন লাগিয়ে দেবে। ইউ শুড বি অ্যাশেমড, ইউ শুড বি অ্যাশেমড মানে তোমার লজ্জা হওয়া উচিত। প্রোনাউন্সিয়েশনটা খেয়াল করবে, ঠিক আছে, প্রোনাউন্সিয়েশনটা একটু খেয়াল করবে, দেখবে আস্তে আস্তে একদম নেটিভ স্পিকারদের মধ্যে ইংরেজি বলতে পারবো আমরা। কিন্তু প্রথমে জাস্ট বলতে হবে, যেমনই হোক, বলতে বলতে আমরা আস্তে আস্তে ঠিক করে দেবো। ইউ শুড বি অ্যাশেমড, তোমার লজ্জা হওয়া উচিত। এটা এটা এরকম বাংলাও হতে পারে, তোমার লজ্জা করে না, ঠিক আছে, ইউ শুড বি অ্যাশেমড, তোমার লজ্জা করে না, এটার বাংলাও কিন্তু এটাই হতে পারে, ইউ শুড বি অ্যাশেমড, বাহ, লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত, যেটা একটা খুব ভাইরাল বক্তব্য, সেটাও হবে ইউ শুড বি অ্যাশেমড। লজ্জা দিও না, আরেকটা কথা আছে, লজ্জা দিও না বা আমাকে বিব্রত করো না। সেটা ধরো তুমি কোনো তোমার চেয়ে বয়সে বড়, সে তোমার সে তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে আসছে, তো সেটা কি, সেটা বিব্রত করা একটা অবস্থা। তখন তুমি বলবে ডোন্ট এম্বারেস মি প্লিজ, ডোন্ট এম্বারেস মি, ডোন্ট এম্বারেস মি, আমাকে বিব্রত করো না, আমাকে লজ্জা দিও না, ঠিক আছে। ডোন্ট পুট মি টু শেম, এটা হচ্ছে আমাকে লজ্জায় ফেলবেন না, ডোন্ট পুট মি টু শেম, ডোন্ট পুট মি টু শেম, ওকে। উচ্চারণটা খেয়াল করবে, নিজেরা বলবে, প্র্যাকটিস করবে, রেকর্ড করে নিজের রেকর্ডটা নিজে শুনবে, যখন মনে হবে ঠিকঠাক, তাছাড়া আস্তে আস্তে দেখবে বুঝতে পারবে যে কখন ঠিক উচ্চারণটা ঠিক হচ্ছে। ইউ আর টেকিং মি রং, আপনি আমাকে ভুল ভাবছেন, আপনি আমাকে ভুলভাবে নিচ্ছেন, আমার কথাটা আপনি ভুলভাবে নিচ্ছেন। তুমি একটা কথা বললে কাউকে, সেই কথাটা আদারওয়াইজ নিয়ে নিল, বলে না আদারওয়াইজ নিয়ে নিল, মানে কিরে খাওয়াবি কবে, কেউ অনেকে বন্ধুদের বলে কিরে খাওয়াবি কবে, আরে কী উপলক্ষে খাবে, ধরো কোনো উপলক্ষে বন্ধু ইয়ার্কি করে বললো কিরে খাওয়াবি কবে, তখন কি, তখন সে বললো কেন তুই বারবার খেতে চাস কেন আমার কাছে, সেটাতে ঠাট্টা করে বলতে পারছো যে না খাওয়াবো তোকে, অন্য একদিন খাওয়াবো, দেখা যাক, রাঙা শুক্রবারে খাওয়াবো, যেদিন কোনো দিন আসবে না, রাঙা শুক্রবার মানে সেরকম হতে পারে। তো ইউ আর টেকিং মি রং, তার মানে হচ্ছে আপনি আমাকে ভুল ভাবছেন, তুমি আমাকে ভুল ভাবছো, আপনি আমার কথাটা ভুলভাবে নিয়েছেন, ঠিক আছে। আই এম সরি, এরপরে আই এম সরি বলতে পারো, ইউ আর টেকিং মি রং, আই এম সরি, অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা চাচ্ছি, আই এম সরি মানে আমি ক্ষমা চাচ্ছি, আমি দুঃখিত, আই অ্যাপোলোজাইজ মানে আমি ক্ষমা চাই, অ্যাপোলোজাইজ মানে দুঃখ, ক্ষমা প্রার্থনা করা, ওকে। ডোন্ট হেজিটেট, ইফ ইউ নিড মাই হেল্প ডোন্ট হেজিটেট মানে হচ্ছে তুমি যদি আমার সাহায্যর দরকার পড়ে কখনো, মানে আমরা বলতেই পারি কেউ একজন ধরো কোনো টিচার কোনো স্টুডেন্টকে বলছে ইফ ইউ নিড মাই হেল্প, ইফ ইউ ওয়ান্ট টু কল মি ডোন্ট হেজিটেট, তোমাকে যদি কাজ কোনো সময় পড়তে পড়তে অসুবিধা হয় তাহলে তুমি আমাকে কল করতে পারো, ডোন্ট হেজিটেট, কখনোই ইতস্তত করবে না বা দ্বিধা করবে না। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, কেউ তোমার প্রতি কঠোর ভাষা প্রয়োগ করলে তুমি বলতেই পারো, বা কেউ গালাগালি করলে তুমি বলতে পারো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ওকে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝার চেষ্টা করো, কেউ তোমার কথা শুনতে চাইছে না বা বুঝতে পারছে না, বা সে সেই জিনিসটার তুমি যেই ভাবটা বলতে চাইছো সেই ব্যাখ্যাটা সে ধরতে পারছে না, তখন তুমি বলতে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে, প্লিজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড মাই ভিউ, ঠিক আছে, আমার কথা বোঝার চেষ্টা করুন। মে আই নো দ্য রিজন, আমি কি কারণটা জানতে পারি। ধরো কেউ কোনো কাজ করতে তুমি অস্বীকার করলো, তুমি বললে ভাই আমার সঙ্গে যাবি একটু, সে বললো তুমি কাউকে বললে ভাই আমার সঙ্গে যাবি, এটার ইংরেজি কেমন হবে, উড ইউ গো উইথ মি, উড ইউ কাম উইথ মি, তুমি কি আমার সঙ্গে আসবে, উড ইউ কাম উইথ মি, সে বললো নো, সরি নো, তো তখন তুমি কি বলবে মে আই নো দ্য রিজন, মে আই নো দ্য রিজন, এটা কিন্তু খুব চলতি বাক্য এটা, ঠিক আছে। এইসব বাক্যগুলো রেডিমেড বাক্য, এইগুলো মাথায় থাকলে পরে তুমি ফট করে তুমি যখন বলবে তখন যে কেউ সামনে যে থাকবে সে বুঝবে এ নেটিভ স্পিকার, এ অনেক দিন ধরে ইংরেজি বলছে, এই ইংরেজি ব্যাপারগুলো জানে, এ স্ট্যান্ডার্ড ইংরেজি বলছে, ঠিক আছে। এমনি তো ইংরেজি বলা যেতেই পারে, কোনো ব্যাপার না, স্ট্যান্ডার্ড আনস্ট্যান্ডার্ড ব্যাপার না, কিন্তু এগুলো আমাদের বলার মান আস্তে আস্তে উন্নত করবে, এর জন্য আপনি দায়ী,
যদি বললো যে হোয়াট ইউ নো, মে আই নো দ্য রিজন, তখন আরেকজন উত্তর দিচ্ছে এর জন্য আপনি দায়ী, ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট। হোয়াই? প্লিজ প্লিজ এলাবোরেট, প্লিজ মেক সাম লাইট। মানে মেক সাম লাইট মানে হচ্ছে একটু এর উপর আলোকপাত করো, একটু একটু ভালোভাবে বলো। তখন বলবে ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট। তখন সে কারণটা বললো যে আগের দিন নিতে গিয়ে তাকে সিঙ্গাড়া খাওয়ায়নি, সেজন্য হতে পারে। ঠিক আছে, যা হোক, আমরা এই বাক্যগুলো সবাই লিখে রাখবে এবং প্র্যাকটিস করবে, এবং এইগুলো দিয়ে উদাহরণ একটা বাক্য, একটা প্যারাগ্রাফ মতো করার চেষ্টা করবে যে দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে। ঠিক আছে, এবং কথার মধ্যে এই বাক্যগুলো আনবে আস্তে আস্তে তোমাদের কথার মধ্যে। কেউ যে বলতো, কেউ একটা মিথ্যা কথা বললো, প্লিজ ডোন্ট লাই টু মি, আমাকে মিথ্যা কথা বলিস না, কিন্তু আমি মিথ্যা কথা বলিস না। কেউ একটু মজা করলো, আরে আমি তো আর কি মারছিলাম, এটা না বলে বলে আই এম জাস্ট কিডিং। ওকে, এইভাবেই শুরু হবে ইংরাজি বলা। ইউ, তোর লজ্জা করে না? এটা হচ্ছে ইউ শুড বি অ্যাশেমড। ওকে, ইয়েগুলো চলে আসছে এখন, সরি, আমাকে এগুলো মনে হচ্ছে একটু ইয়ে করতে হবে, সরি। ওকে, ঠিক আছে। এবার আছে স্পোকেন ইংলিশের WH ওয়ার্ডের অনেক বড় ব্যবহার। WH ওয়ার্ডকে আমরা, এগুলো খুব ব্যবহার হয় স্পোকেন ইংলিশের মধ্যে। যদি বলে কিভাবে, তোমাকে কেউ একটা কাজ করতে বললো তুমি ইউ ক্যান লার্ন ম্যাথমেটিক্স, ইউ ক্যান লার্ন স্পোকেন ইংলিশ, তুমি স্পোকেন ইংলিশ শিখতে পারো, ইউ ক্যান লার্ন স্পোকেন ইংলিশ। ঠিক আছে, বললো তোমাকে স্পোকেন ইংলিশ অবশ্যই শিখতে পারো। তাহলে সে বললো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ইন হোয়াট ওয়ে, কীভাবে? তখন হচ্ছে এটা, কেউ তোমাকে কোনো কাজ করতে বললো, তুমি তুমি জিজ্ঞাসা করতে পারো ইন হোয়াট ওয়ে, ডু টেল মি, তুমি আমাকে বলবে ইন হোয়াট ওয়ে, আই উইল ডু দ্যাট। ওকে, ইংরেজিতে খুব মজার একটা ব্যাপার আছে, একটা অ্যাসার্টিভ বাক্যকে তুমি খেয়ে নিয়েছো, ইউ হ্যাভ ইটেন, এখানে হচ্ছে না লেখা, ইউ হ্যাভ ইটেন। ঠিক আছে, এই ইউ হ্যাভ ইটেন, এই যে বাক্যটা তুমি খেয়ে নিয়েছো, ইউ হ্যাভ ইটেন, এই বাক্যটাকে আমরা জিজ্ঞাসা চিহ্ন করে দিতে পারি, জাস্ট ভয়েস চেঞ্জ, মানে এইটা ওই ভয়েস নয় যে ভয়েস অ্যাক্টিভ প্যাসিভ নয়, আমরা আমাদের স্বরের চেঞ্জ করেই আমরা এটাকে ইউ হ্যাভ ইটেন, এটাকে অনেকভাবে বলতে পারি। তুমি খেয়ে নিয়েছো, ইউ হ্যাভ ইটেন, এটা হলো অ্যাসার্টিভ। এটাকে জিজ্ঞাসা যদি করি, ইউ হ্যাভ ইটেন, জিজ্ঞাসা হয়ে যাবে, এটাই প্রশ্ন। এটাকে আমাকে WH দিয়ে লিখে করতে হবে এমন কোনো ব্যাপার নয়। বা কেউ ধরো, কেউ বলছে আমার একটা পেন চাই, তুমি তুমি এটাকে এইভাবে বলতে পারো, আমার একটা পেন চাই, ইউ নিড এ পেন। বুঝতে পারছো? মানে আমাদের জাস্ট কথা বলার ধরনেই একটা বাক্য ধনাত্মক থেকে প্রশ্নবোধক হয়ে যাচ্ছে। ধনাত্মক না কি বলে, অ্যাসার্টিভ, যেটাকে অ্যাসার্টিভের বাংলাটা এই মুহূর্তে মনে পড়ছে না, প্রশ্নবোধক হয়ে যাবে। হোয়াট দেন, তারপরে গল্প, আচ্ছা না, তারপরে তার আর পর নেই, সেটা হচ্ছে হোয়াট দেন। তো তুমি একটা কথা বলছো, ওকে, তুমি ওখানে যাবে, ফার্স্ট ইউ গো টু দ্য বাস স্টপ, দেন ইউ লুক ফর এ সাইনবোর্ড, দেন ইউ লুক ফর এ শপ নেমড League of Learners. Okay, then you look for a banner, League of Learners. হোয়াট দেন, কেউ প্রশ্ন করছে হোয়াট দেন, তারপরে তাহলে কি? বা তুমি একটা কথা বলেছো, ওকে, তারপরে কোথা থেকে, হোয়েন্স মানে হচ্ছে কোথা থেকে। WH ওয়ার্ডগুলো মনে থাকবে, আমরা আরও WH ওয়ার্ড করাবো আস্তে আস্তে। হোয়ার অ্যাজ, যেদিকে, হোয়ার অ্যাজ মানে হচ্ছে যেদিকে। হোয়ার ইন, যেখানে। ওকে, উইথ হু পিপল, এগুলোতে প্রত্যেকটাতে বাক্য রচনা করার চেষ্টা করবে একটা একটা করে, তাহলে বোঝার তাড়াতাড়ি সুবিধা হবে এবং দেখবে কত দ্রুত ইংরেজি বলতে পারছো। উইথ হু পিপল, কোন ধরনের মানুষ, এখানে একটু ভুল হয়েছে আমাদের লেখা, কার সাথে নয়, হ্যাঁ, উইথ হু পিপল, কোন ধরনের মানুষের সঙ্গে। হোয়াট কাইন্ড অফ, কোন ধরনের, হোয়াট কাইন্ড অফ আর্টিকেলস আর দিস, হোয়াট কাইন্ড অফ গানস আর দিস, এটা কোন ধরনের বন্দুক। হোয়াট কাইন্ড অফ পেন ইজ দিস, এটা কোন ধরনের কলম। হোয়াট কাইন্ড অফ ল্যাপটপ ইজ দিস, এটা কোন ধরনের ল্যাপটপ। ওকে, হাউ কাম, কিভাবে আসে, বাক্য রচনা করো তো একটা। অ্যাট হোয়াট টাইম, কোন সময়। ওকে, তাহলে এইগুলো হলো WH। সবাই একটা খাতা বানাবে স্পোকেন ইংলিশের জন্য, কথা দিচ্ছি 3 মাসের মধ্যে ইংলিশ বলা শুরু করে দেবে। ওকে,
তাহলে এরপরের আমরা দেখি এরপরে কি আছে আমাদের। আচ্ছা, এখানে আমরা জানি যে আইএলস যে এক্সাম আছে, আইএলস এক্সামটা সবাই জেনে রাখো। আইএলস দিয়ে গুগলে সার্চ করবে, সেখানে তোমাদের রিডিং হ্যাবিট, লিসনিং হ্যাবিট, রাইটিং হ্যাবিট, তিনটে হ্যাবিট চেক করা হয়। ওকে, অনলাইন এক্সাম হতে পারে। বিদেশে পড়তে গেলে, বিদেশে কোনো কেউ যদি কারো ইচ্ছা থাকে বিদেশে পড়তে যাব বা বিদেশে কোনো কোর্স করতে যাব, বিদেশে শুধু টাকা থাকলেই হবে না, টাকা তো প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে তোমাকে একটা ইংলিশের একটা টেস্ট দিতে হয়। তার মধ্যে দুটো টেস্ট আছে, একটা হচ্ছে আইএলস এবং একটা হচ্ছে টোয়েফল। এই দুটো মেইন টেস্ট, ঠিক আছে? এই টেস্ট দুটো দিতে হয়। ইংরাজি, তোমার ইংরাজি জ্ঞান আছে, ইংরেজিতে তুমি কথা বলতে পারবে, কমিউনিকেশন করতে পারবে, সেটা বোঝানোর জন্য, তারা যেন বুঝতে পারে যে এইটা তোমার, হ্যাঁ সেই স্কোরটা দেখে তোমার ভিসা বা এডুকেশন অ্যাডমিশন সেগুলো চেক করা হবে। ওকে, আমরা এখান থেকে পড়া একটু পড়া চেক করছি এখান থেকে। ওকে, দ্য আর্টিকেল হাইলাইটস দ্য সিগনিফিকেন্স। এভাবে আমরা ইংরেজি পড়তে শিখবো, ইংরাজি বই পড়তে শিখবো, ইংরাজি নিউজ পেপার পড়তে শিখবো, রোজ একটু একটু করে। হাইলাইটস দ্য সিগনিফিকেন্স অ্যান্ড স্কোপ অফ জিনোম ইন্ডিয়া প্রজেক্ট। এই আর্টিকেলটি হাইলাইট করছে তাৎপর্য, সিগনিফিকেন্স মানে তাৎপর্য মানে স্কোপ অফ, সরি, ওকে, একটু গন্ডগোল হয়ে গেছিলো, সরি। দ্য আর্টিকেল হাইলাইটস দ্য সিগনিফিকেন্স অ্যান্ড স্কোপ অফ জিনোম ইন্ডিয়া প্রজেক্ট, অ্যান অ্যাম্বিশিয়াস ন্যাশনাল initiative aimed at creating a comprehensive genetic map of India's diverse population. ভারতের যে জনগোষ্ঠী আছে তাদের যে বিশাল জেনেটিক বৈচিত্র্য, মানে জিনগত বৈচিত্র্য, সেটিকে রেকর্ড করার জন্য জিনোম ইন্ডিয়া প্রজেক্ট লঞ্চ করা হয়েছিল এবং সেই ব্যাপারেই এই প্রবন্ধটি লেখা হয়েছে। লঞ্চড ইন 2020 বাই দ্য ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি। বলছে 2020 সালে ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি দ্বারা এটি শুরু করা হয়েছিল, লঞ্চ করা হয়েছিল। দ্য প্রজেক্ট ইনভলভস সিকোয়েন্সিং দ্য জিনোমস অফ 10,000 ইন্ডিভিজুয়ালস ফ্রম 99 ডিস্টিংক্ট এথনিক গ্রুপস। 99টি আলাদা আলাদা জনগোষ্ঠীর থেকে প্রথম ক্ষেত্রে এটি শুরু হয়েছিল, যে 99টি এথনিক গ্রুপস, মানে এথনিক মানে হচ্ছে আদিগোষ্ঠী। ওকে, আদিগোষ্ঠীর থেকে 10,000 জিনের যে ম্যাপ, যে স্যাম্পল, সেটা কালেক্ট করা হবে। ওকে, দ্য এফোর্ট ইজ ড্রাইভেন বাই ইন্ডিয়াস রিচ জেনেটিক ডাইভার্সিটি। বলছে এই যে এফোর্টটা, এটা ইন্ডিয়ার রিচ জেনেটিক ডাইভার্সিটি, মানে যে বিশাল বৈচিত্র্যতা আছে, এবং 4,600টি ডিস্টিংক্ট পপুলেশন, 4,600টি আলাদা আলাদা যে জনগোষ্ঠী, তাদেরকে একত্রীকরণ করার জন্য, এবং এটি একটি পরবর্তীকালে সায়েন্টিফিক অ্যাসেট এবং চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে। ওকে, সেটার জন্য এটি লঞ্চ করা হয়েছিল। তাহলে আমরা এখানে মানেটা বোঝা গেল, না বুঝতে পারলে একটু প্লেব্যাক করে দেখে নেবে। ওকে, তাহলে এবার বলছে হোয়াট ইজ জিনোম ইন্ডিয়া প্রজেক্ট। জিনোম ইন্ডিয়া প্রজেক্টটা কী? ওকে, জিনোম ইন্ডিয়া প্রজেক্ট ইজ অ্যান ইনিশিয়েটিভ লঞ্চ বাই ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি। ওকে, যেটা বললাম, ইন্ডিয়ার জিনগত বৈচিত্র্য সেটা রেকর্ড করার জন্য 2020 সালে ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি দ্বারা এই জিনোম ইন্ডিয়া প্রজেক্ট লঞ্চ করা হয়েছিল। ইট ইনভলভ সিকোয়েন্সিং দ্য জিনোম অফ 10,000, এটা বললাম একবার, এটা আমাদের হয়ে গেছে বলা। দ্য প্রজেক্ট এইমস টু এক্সপ্যান্ড সিকোয়েন্স টু 1 মিলিয়ন জিনোমস। ওকে, প্রথমে 10,000 দিয়ে শুরু করে সেটাকে পরে 1 মিলিয়ন। 1 মিলিয়ন মানে কি বলতো? 1 মিলিয়ন মানে সবাই এখন ইউটিউবে কল্যাণে জানো, 10 লাখ। ওকে, 3, 4, 5, ওকে, 10 লাখ মানে হচ্ছে 1 মিলিয়ন। কোনোদিন জিকের ক্লাসে দেখা হলে বলবো 1 মিলিয়ন, বিলিয়ন, 1000 এদের সম্পর্ক কী, একক, আর আমাদের এই ডেসিমেল পদ্ধতিতে একক দশকের সম্পর্কটা কী। চ্যানেলে চোখ রেখো, যত শিখবে তত জীবনের পথ সহজ হবে, যত শিখবে। ওকে, দ্য প্রজেক্ট, হোয়াট ইজ দ্য জিনোম সিকোয়েন্সিং। তাহলে এবার বলছে জিনোম সিকোয়েন্সিংটা কি। আমরা বলছি যে 10,000 হেলদি, মানে স্বাস্থ্যবান ইন্ডিভিজুয়ালস, আলাদা আলাদা যে ব্যক্তি, 99টা দেশীয় আদিবাসী, মানে দেশি যে গ্রুপ, জনগোষ্ঠী, তাদের থেকে 10,000 জিনের স্যাম্পল নেওয়া হবে, তাই তো? সেটাকে করা হবে, তার কোনো জেনেটিক সিকোয়েন্সিং করা হবে। তো বলছে জিনোম সিকোয়েন্সিংটা কি। জিনোম সিকোয়েন্সিং ডেসিফার্স দ্য কমপ্লিট দ্য কমপ্লিট সেট অফ
genetic instruction in an organism. Okay, genome sequencing deciphers the complete set of genetic instruction in an organism. Okay, জিনটাকে ব্যাখ্যা করে এবং তার যে গঠনগত কাঠামো সেটিকে বিশ্লেষণ করাই হচ্ছে জিনোম সিকোয়েন্সিং। ওকে, দ্য জিনোম হিউম্যান জিনোম কম্প্রাইজেস 3 বিলিয়ন বেস পেয়ার্স। 3 বিলিয়ন বেস পেয়ার্স থাকে। এই তো একটু আগেই বলছিলাম যে বেস পেয়ার্স কাকে বলে। ওপর দিকে ধ্যান দিও না, ঠিক আছে? আমি সরি, আমি অন্য একদিন আমি এটা ফ্লাইট মোড করেই রেকর্ডিংটা করব। আজকে যা হোক, হিউম্যান জিনোমের মধ্যে 3 বিলিয়ন বেস পেয়ার আছে। আমরা জানি যা হোক AT, অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন, এই পেয়ারটা থাকে হিউম্যান জিনের মধ্যে। এরকম একটা ছবি সবাই আমরা দেখেছি ছোটোবেলায়, ঠিক আছে? এবং পরবর্তীকালে জিকের ক্লাসে দেখা হলে আবার বলবো। সেই জেনেটিক ম্যাটেরিয়াল ফ্রম স্যাম্পলস ব্লাড, এবং আচ্ছা, সেই ব্লাড থেকে আমরা এই যে কীভাবে এই যে গঠনটা 3 বিলিয়ন্স কম্প্রাইজ, মানে নানা রকম সিকোয়েন্স হতে পারে, সেটাকে বলা হয় হিউম্যান জিনোম। ওকে, দিস পিসেস আর দেন রিঅ্যাসেম্বলড টু ক্রিয়েট দ্য complete genome, complete genome, much like assembling number parts of furniture. তাহলে এই যে পিসগুলো, সেই পিসগুলোকে প্রথমে আলাদা করা হলো 3 বিলিয়ন পিসকে, তারপরে সেগুলোকে একত্রীকরণ করে আমরা জিনের যে ডেটা সেটাকে আমরা গঠন করি। এই পুরো ডেটাটা কম্পিউটারে থাকবে, একটা ডেটা ব্যাংকের মধ্যে থাকবে, ঠিক আছে? যেমন করে আমরা একটা আসবাবের যে এক একটা টেবিলের পায়া, তারপরে টেবিলের ওপরের অংশটা, টেবিলের ফ্রেমটা, টেবিলের পায়াগুলো যেটা জোড়া থাকে, নিচের যেই ফ্রেমটা সেইটা, এগুলো আস্তে আস্তে জোড়া লাগাই, এগুলো অনেকটা সেরকম ব্যাপার। ওকে, তারপরে লিখবো হোয়াই ডাজ দ্য জিনোম ইন্ডিয়া প্রজেক্ট ম্যাটার। জিনোম ইন্ডিয়া প্রজেক্ট না করলে কী ক্ষতি হতো? ডিজিজ রিসার্চ অ্যান্ড থেরাপিস, বলে ডিজিজ যে কোনো রোগ ক্ষেত্রে না, যে কোনো ভালো কোনো রোগের, বড় কোনো রোগের ক্ষেত্রে, তখন সেই সব রোগ এক এক জনগোষ্ঠীর উপর, এক এক জেনেটিক্সের উপর এক এক রকম প্রভাব ফেলে। তো সেই ক্ষেত্রে আমাদের যে কোনো ওষুধ বা গবেষণার ক্ষেত্রে এই জেনেটিক ব্যাংকটা যদি আমার কাছে থাকে, জেনেটিক ইনফরমেশন থাকে, তাহলে আমাদের এটাকে বিশ্লেষণ করা এবং এটা রিসার্চ করা অনেক সুবিধা হয়ে যাবে। ডিসকভারি অফ নিউ জেনেটিক ভ্যারিয়েন্টস। ওকে, নতুন যেসব জেনেটিক ভ্যারিয়েন্টগুলো তৈরি হয়, আমরা জানি মিউটেশন হয় জীবের ডিএনএতে। সেই মিউটেশনের মাধ্যমে আস্তে আস্তে আমাদের, সরি আজ খুব ডিস্টার্ব হচ্ছে, সরি। ওকে, 135 মিলিয়ন জেনেটিক ভ্যারিয়েশন আছে, 7 মিলিয়ন ইউনিক শুধু ইন্ডিয়ায় আছে। ওকে, এবং সারা বিশ্বে 135 মিলিয়ন জিনগত বৈচিত্র্য আছে, এবং এইগুলো কোনো ডেটাবেসের মধ্যে না থাকা মানে দরকারের সময় এবং আমরা এগুলো বিশ্লেষণ করতে পারবো না। এবং যত ডেটা আমাদের হাতে থাকবে, আমরা ততভাবে প্রয়োগভাবে যখন কোনো রোগ বা যে কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণের ক্ষেত্রে যখন প্রয়োগ হবে, তখন আমাদের সুবিধা হবে। Population level insights, it determines the frequency of disease causing mutations. ওকে, মানুষের জীবের কোনো রোগ যদি আমাদের জিনের বৈচিত্র্য ঘটায়, সেই ব্যাপারটাও আমরা দেখতে পারবো। লিডিং টু আর্লি কার্ডিয়াক অ্যারেস্ট, আমরা দেখেছি যে এখন খুব কম বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা 4.5% ইন্ডিয়ার ক্ষেত্রে দেখা যায়, কিন্তু বিশ্ব মানচিত্রে এটা খুব রেয়ার, এটা খুব কম দেখা যায় এরকম কম বয়সে হার্ট অ্যাটাক হওয়া, ঠিক আছে? তো সেই ব্যাপারগুলো কেন হচ্ছে, এগুলোতে সুবিধা হবে। রেয়ার ডিজিজ আইডেন্টিফিকেশন অ্যান্ড জিন থেরাপি ডেভেলপমেন্ট। ওকে, আমরা যদি আমরা ভাবি যে জিনকে ঠিক করার মাধ্যমে বা জেনেটিক রিপেয়ারের মাধ্যমে, জেনেটিক থেরাপির মাধ্যমে কোনো রোগকে আমরা কিওর করবো, তাহলে সেই ক্ষেত্রে ডেটা ব্যাংকটা অনেক কাজে লাগে। ওকে, লেথাল স্কিন কন্ডিশনস বলছে, পপুলেশন ফাউন্ড ইন 4% অফ পপুলেশন মাদুরাই হচ্ছে তামিলনাড়ুর একটি শহর। সেখানে একটা স্কিন কন্ডিশন দেখা গেছিলো, আনভেন্স মিউটেশনস লাইক LMB3। ওকে, তো বলছে এই রোগগুলো কেন হয়, সেই ক্ষেত্রে আমরা গবেষণা করে সেটা করতে পারি। নির্দিষ্ট এরিয়ায় কেন হচ্ছে, নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে কেন হচ্ছে রোগটা। ড্রাগ রেজিস্ট্যান্স অ্যান্ড প্রিসাইশন মেডিসিন। ওকে, ড্রাগ রেজিস্ট্যান্স অ্যান্ড প্রিসাইশন মেডিসিন, এটাও আমাদের দেখতে হবে যে অনেক অ্যান্টিবায়োটিক ইউজের ফলে শরীরের মধ্যে একটা পরবর্তীকালে ড্রাগ রেজিস্ট্যান্স তৈরি হয়, মানে পরবর্তীকালে সেই অ্যান্টিবায়োটিক আর শরীরের মধ্যে কাজ করে না। সবাই জানি আমরা যেহেতু পোলট্রি মুরগি অনেকে এবং মাংস টাংস খাই, এবং সেই মুরগিগুলোকে কম দিনের মধ্যে পোলট্রিতে অনেক বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক্স এবং ভিটামিন ক্যাপসুলের মাধ্যমে বড় করা হয়। তো
সেই ক্ষেত্রে আমাদের শরীরের মধ্যে একটা ড্রাগ রেজিস্ট্যান্স গড়ে ওঠে, যে আমাদের পরবর্তীকালে সাধারণ ওষুধ কাজ করে না। ওকে, সেই জন্য আমরা করতে পারি। উইল দ্য সেকেন্ড ফেজ অফ জিনোম ইন্ডিয়া প্রজেক্ট ইনভলভ, হোয়াট উইল দ্য সেকেন্ড ফেজ অফ জিনোম ইন্ডিয়া প্রজেক্ট ইনভলভ? এটা নিজেরা সবাই পড়বে, কিন্তু আমি যেভাবে পড়ছি সবাই পড়বে, পড়তে পড়তে একটা সময় মানেও বুঝতে পারবে, উচ্চারণটাও তোমাদের ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ইংরাজি ভয় পাওয়ার তো ভয় পাওয়ার কিছু নেই। ওকে, বলছে সেকেন্ড ফেজ এই জিনোম ইন্ডিয়া প্রজেক্টে কী কী থাকতে পারে? দ্য সেকেন্ড ফেজ উইল ফোকাস অন সিকোয়েন্সিং জিনোমস অফ ইন্ডিভিজুয়ালস উইথ স্পেসিফিক ডিজিজেস টু কম্পেয়ার উইথ হেলদি জিনোমস। ওকে, তাহলে বলছে সেকেন্ড যে প্রজেক্ট, প্রথমে একটা ডেটা ব্যাঙ্ক তৈরি হবে, পরের ক্ষেত্রে কী হবে, একজন এর মধ্যে একটা ইন্ডিভিজুয়ালকে নেওয়া হবে যার রোগ আছে, তার আরেকজন ইন্ডিভিজুয়াল যার রোগ নেই, তাদের মধ্যে কম্পেয়ার করা হবে। কম্পেয়ার করলে রোগের কারণটা বের করা যাবে, তখন ওষুধ প্রয়োগ করা যাবে, ঠিক আছে? এই কারণে আইডেন্টিফাই জেনেটিক কজেস অ্যান্ড প্রিডিসপোজিশনস অফ ডিজিজেস লাইক ক্যান্সার, ডায়াবেটিস, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স। দেখো, ক্যান্সার অনেক ক্ষেত্রে বংশগত কারণে হয়, যেটা জিনগত কারণে, বংশগত জিনগত একই ব্যাপার, সমার্থক দুটি। ডায়াবেটিস হয়, চুল পড়ে যায়, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হয়, এগুলো কেন হয় সেগুলো দেখা যেতে পারে। স্টাডি জেনেটিক চেঞ্জেস অ্যাসোসিয়েটেড উইথ ডিজিজ। ওকে, রোগ হলে পরে কী কী জেনেটিক চেঞ্জেস আসে আমাদের জিনের মধ্যে, সেগুলো স্টাডি করা যাবে। ডেভেলপ টার্গেটেড থেরাপিস অ্যান্ড ডায়াগনস্টিক টুলস ফর রেয়ার ডিজিজেস ফাউন্ড ইন ইন্ডিয়ান পপুলেশন। বলেছে এবার টার্গেটেড থেরাপি মানে ডেভেলপ করা যাবে আস্তে আস্তে, মানে নির্দিষ্ট রোগের জন্য ভারতীয় যে জনগোষ্ঠী তার মধ্যে কোন রোগের জন্য কোন রকম জেনেটিক এবং ডায়াগনস্টিক মানে বুঝতে পারছো, যেখানে হচ্ছে কোনো রোগের জন্য কোনো টেস্ট করা হয়, ওকে সরি, সেটি করা হবে, এটা সুবিধা হবে টার্গেটেড জিন থেরাপির ক্ষেত্রে। সরি, নেক্সটে চলে যাই আমরা। হাউ উইল দ্য ডেটা বি শেয়ার্ড? এই তথ্য কী করে শেয়ার করা হবে, তাই তো? তার মানে এটাই হচ্ছে, এই তথ্য কী করে শেয়ার করা হবে। সরি, দ্য জিনোম ডেটা উইল বি অ্যাভেলেবল টু ইন্ডিয়ান রিসার্চার্স থ্রু ম্যানেজড অ্যাক্সেস। এই ডেটা সবার কাছে হবে না, কারণ জানো হ্যাকারদের হাতে এই তথ্য পড়লে সবার সব দিকে একদম সাড়ে সর্বনাশ হয়ে যাবে। ওকে, তাহলে এই যা জেনেটিক ডেটা, এই ডেটাবেসের যে ডেটা, সেটা যে রিসার্চার যারা গবেষক তাদের হাতে ম্যানেজ অ্যাক্সেসের মাধ্যমে যাবে। অনলি রিসার্চ ইনস্টিটিউটস কোলাবোরেটিং উইথ ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি উইল হ্যাভ অ্যাক্সেস। যেসব ইনস্টিটিউটের কোলাবোরেশন আছে, মানে যারা সহযোগিতায় থাকবে ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির সঙ্গে, তারাই অ্যাক্সেস পাবে। সায়েন্টিস্ট মাস্ট সাবমিট প্রপোজাল অ্যান্ড রিসিভ গভর্নমেন্ট ফান্ডিং। ওকে, গভর্নমেন্ট ফান্ডিংয়ের মাধ্যমে যে গবেষণাগুলো হচ্ছে একমাত্র তারাই সুযোগটা পাবে। দ্য ডেটা উইল বি ডাবল ব্লাইন্ডেড টু এনশিওর অ্যানোনিমিটি। ওকে, এই তথ্যটি কার তথ্যটি কে কী করছে, এবং জানো এইসব তথ্য যে কোনো এখন চলছে দ্য এরা অফ ইনফরমেশন যার কাছে, ডেটা যার কাছে, সেই পৃথিবী শাসন করবে, ঠিক আছে? তারই সবচেয়ে বেশি অর্থ, তারই সবচেয়ে বেশি বিজনেস, সব কিছু তার হাতে, সে পৃথিবী শাসন করবে, বিশ্ব, হি রুল দ্য ওয়ার্ল্ড। স্যাম্পলস আর এনকোডেড টু ক্যালকুলেট অ্যান্ড ফার্দার এনকোডেড হোয়েন শেয়ার্ড। তাহলে যখন যে ডেটাগুলো স্যাম্পল নেওয়া হবে তখন সেটিকে এনকোড করা হবে, মানে বুঝতে পারবে না যে এটি আসলে কার ডেটা। তারপরে সেই ডেটা যখন রিসার্চারদের কাছে শেয়ার করা হবে তখন সেটিকে আবার একটি এনকোড করা হবে, মানে এটিকে নিরাপত্তা দেওয়ার একটি ব্যবস্থা করা হয়েছে। হাউ ডাজ দ্য জিনোম ইন্ডিয়া প্রজেক্ট কম্পেয়ার টু গ্লোবাল এফোর্টস? দেখো, এইখানে একটি বলা হচ্ছে যে ভারত তো করছে, কিন্তু এটি বিশ্বের মধ্যে এটি এখন বর্তমানে কী অবস্থা এই জিনোম ইন্ডিয়া প্রজেক্টের। দেখো, হিউম্যান জিনোম প্রজেক্ট লঞ্চ হয়েছিল 2003 সালে, এটা জিকের প্রশ্ন আসতে পারে। আমরা এখানে যদিও রাইটিং এবং রিডিং প্র্যাকটিস করছি, রিডিং এবং লিসনিং বা কম্প্রিহেনশন প্র্যাকটিস করছি। দ্য হিউম্যান জিনোম প্রজেক্ট 2003, দ্য ফার্স্ট গ্লোবাল ইনিশিয়েটিভ টু সিকোয়েন্স দ্য এন্টায়ার হিউম্যান জিনোম। 2003 সালে হিউম্যান জিনোম প্রজেক্টে প্রথম উদ্যোগ নেওয়া হয়েছিল পুরো হিউম্যান জিনোমকে রেকর্ড করার ব্যাপারে। আদার প্রজেক্ট আছে, যেমন 1000 জিনোম প্রজেক্ট নেওয়া হয়েছিল 2012 সালে, সিকোয়েন্সড। আচ্ছা, 1000-এর মধ্যে 1092টা জিনোমকে অলরেডি সিকোয়েন্স করা হয়েছে ওয়ার্ল্ড লেভেলে, এটা ঠিক আছে, নানা দেশে, বাইরের দেশে। ইউকে করেছে একটা 1 লাখ জিনোম প্রজেক্ট 2018, ফোকাসড অন হেলথ রিলেটেড জিনোম রিসার্চ। দেখো, ওই সেম ইউকে নিজের জন্য করেছে 2018 সালে,
হেলথ রিলেটেড মানে স্বাস্থ্য ব্যাপারে এই জিনোম রিসার্চ তারা জিনোম সিকোয়েন্সটাকে রেকর্ড করছে ডেটা ব্যাংকের মধ্যে। ওকে, ইউরোপিয়ান 1 মিলিয়ন জিনোমস ইনিশিয়েটিভ, ইউরোপিয়ান ইউনিয়ন, জানি আমরা ইউরোপিয়ান ইউনিয়নে যে ইউরোপের যে দেশগুলো আছে তারা একটা চুক্তিবদ্ধ, তাদের সবাইকে একত্রে ইউরোপিয়ান ইউনিয়ন বলা হয়। তো ভিসাও লাগে না এদের, সবার একটা ভিসা হলেই সেঙ্গেন ভিসা বলে একটা কথা হয়, সবাইকে একটা নির্দিষ্ট ভিসায় প্রত্যেকটি দেশে কেউ ভ্রমণ করতে পারে। ওকে, এইমড অ্যাট সিকোয়েন্সিং জিনোমস অ্যারাউন্ড 24 কান্ট্রিজ। ওকে, 24টা দেশের মধ্যে, ইউরোপিয়ান ইউনিয়নের 24টা দেশে এরকম সেম জিনিসের হিউম্যান জিনোম সিকোয়েন্স তৈরি করা হচ্ছে, মানে লঞ্চ করা হয়েছে। দ্য জিনোম ইন্ডিয়া প্রজেক্ট ইজ এ ক্রিটিক্যাল স্টেপ টুয়ার্ডস অ্যাড্রেসিং ইন্ডিয়া ইউনিক জেনেটিক ডাইভার্সিটি অ্যান্ড পাবলিক হেলথ চ্যালেঞ্জেস। তাহলে জিনোম ইন্ডিয়া প্রজেক্ট মেইনলি হচ্ছে একটা ক্রিটিক্যাল স্টেপ, মানে ক্রিটিক্যাল মানে কি, ক্রিটিক্যাল মানে গ্রহণযোগ্য হতে পারে, ক্রিটিক্যাল মানে হচ্ছে ক্রিটিক্যাল মানেটা তোমরা বলবে আমাকে, ক্রিটিক্যাল মানে বুঝতে পারছো তো কী বলছে, মানে খুব মৌলিক একটা পদক্ষেপ। ওকে, ইউনিক জেনেটিক ডাইভার্সিটি, ভারতের দেখো অন্য দেশে জেনেটিক ইউনিভার্সিটির ডাইভার্সিটির উপর যদি গবেষণা হয় তাতে তো ভারতের লাভ খুব কম। ভারতের নিজস্ব জিনোম নিয়ে কাজ করতে হবে এবং পাবলিক হেলথ চ্যালেঞ্জ, তাহলেই ভারতের পাবলিক যে হেলথ চ্যালেঞ্জ সেটিকে সম্মুখীন হওয়া সম্ভব হবে। ওকে, বাই ফর নাও, সি ইউ, হ্যাপি লার্নিং।